আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। আজারবাইজান এয়ারলাইন্সে বিমান বিধ্বস্তের নেপথ্যে কাজ করেছে রাশিয়া। সামরিক আদালতে ইমরান খানপন্থী আরও ৬০ বেসামরিকের সাজা। ইন্ডিয়া থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজিপির আম আদমি পার্টি। হামাস ও ইসরায়েল একে অপরকে দোষারোপ করছে বন্দিবিরতি চুক্তিতে বিলম্বের জন্য। সেনা অভিযানের প্রভাবে গাজায় ৬ জিম্মি প্রাণ হারিয়েছে, জানালো ইসরায়েলের তদন্ত দল। ভারতীয়দের যুক্তরাষ্ট্রে পাচার করতে দেশ জুড়ে ৩৫০০ এজেন্ট নিয়োগ। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০। পড়া সচিবালয়ে মৃত কুকুর, যা বললেন সার্জিস আলম। সচিবালয়ে অগ্নিকাণ্ড একটি ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম। তিনি বলেন, সচিবালয়ের মধ্যে মৃত কুকুর বলে দেয় এটি একটি ষড়যন্ত্র। হেলিকপ্টার সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচনা দেখা যাচ্ছে। কেউ কেউ ফেসবুকে লিখেছেন তিনি গত ৬ দিনে ২৮ বার হেলিকপ্টারে চলেছেন। মেহেদী হাসান নামক একজন ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে এক পোস্টে লিখেছেন, ৯ কিলো রাস্তা, উনি চাইলে রকেটে চড়েও যেতে পারতেন। ওই ফেসবুক পোস্টে এখন অনেকেই তাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার করছেন। চলমান এই বিতর্ক প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে দেওয়া পোস্টে বলা হয়, প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হয় ৬ দিনের, শুধু ১০টি উপজেলায় সফর করা হচ্ছিল। এবারের সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, এমনটা উল্লেখ করে পোস্টে বলা হয়, উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন। ফলে ৬ দিনে ২২টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়। এক পোস্টে বলা হয়, বিগত ২ দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা মোট ৬ বার হেলিকপ্টার যাতায়াত করেছেন তিনি। আমলাতন্ত্র ভাঙতে না পারলে মাসুল দিতে হবে জীবন দিয়ে, বললেন আরিফ সোহেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, আমলাতন্ত্রের জালিমদের মাজা ভাঙতে না পারলে ব্যর্থতার মাসুল দিতে হবে আমাদের জীবন দিয়ে। এদিকে তিব্বতের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, উদ্বিগ্ন ভারত বাংলাদেশ। চীন তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদন করেছে। তিব্বত মালভূমির পূর্বাংশের এই প্রকল্পের কারণে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে অবৈধভাবে বিদেশিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে বাংলাদেশে অবস্থানে বা কর্মরত থাকা প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। এবার আন্দোলনে নামল রেল ক্যাডাররা। সরকারি চাকরিতে ক্যাডার বৈষম্য নিরসনে অন্যান্য ক্যাডারদের সঙ্গে এবার আন্দোলনে যুক্ত হয়েছে রেল ক্যাডাররাও। এদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ড, সফর স্থগিত করে ঢাকায় ফেললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জাফার এয়ারলাইন্সের সাইবার হামলা, বাংলাদেশ বিমানে দুবাই ফেরত উড়োজাহাজ জব্দ। সোনা চোরাচালান বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। আদালতে আইনজীবীকে শুনানি করতে দিলেন না কামরুল হাসান। যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আদালতের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে দেশে পৌঁছে যে বাচ্চা দিলেন মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার দেশে ফিরে ২০২৫ সালে পরিকল্পনা জানিয়েছেন তিনি। অবশ্য ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এবার অল্প সময়ের জন্য দেশে এসেছিলেন তিনি। দেশে ফেরার খবর নিজে জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছিলাম। এদিকে কারাগারে থাকা ৩ মোড়লের ভেলকি, মামলা থেকে বাঁচার অভিনব কায়দা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৩ শীর্ষ আসামির অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের তদন্ত কর্মকর্তা। অপর ২ আসামি হলেন শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, ঢাকা মহানগর ডিবি কর্মরত হলেও সেই পরিচয় গোপন করে নিউ মার্কেট থানার উপপরিদর্শক উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি ধরা পড়লে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিবি থেকে জাহাঙ্গীর ছাড়াও আরও এক নারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। এই ঘটনাকে প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র, অপতৎপরতা বলে মনে করছে বিএনপি সহ পুলিশের একটি পক্ষ। তারা বলছে স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও লেজ রয়ে গেছে। তারা কারাগারের ভেতর ও বাইরে থেকে নানা ষড়যন্ত্র করছে, আর এর অংশ হিসেবে ৩ জনকে অব্যাহতি দেওয়ার চেষ্টায় নেমেছিল তারা। আনিসুল হক, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হঠাৎ করে বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করেছে ভারত। সচিবালয়ে আগুন, ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার প্রতিশ্রুতি। ভারত থেকে এলো চাল, এবার কি কমছে তবে দাম? ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আমদানি করা ৫০,০০০ মেট্রিক টন চালের মধ্যে প্রথম দফায় এলো ২৪,৬৯০ মেট্রিক টন চাল। এদিকে সচিবালয়ে
চুলায় আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ফখরুল। শর্ট সার্কিটে নয়, কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে বললেন নৌবাহিনীর কর্মকর্তা আমিনুল ইসলাম। সচিবালয়ে অগ্নিকাণ্ড, নাশকতা নাকি দুর্ঘটনা, পুরো জাতি উদ্বিগ্ন। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো সমস্যার সমাধান হবে না বললেন কর্নেল অলি। জেসিও আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত, বলল ISPR। আফগানিস্তানের তেহরিকে তালেবানের আস্তানায় বিমান হামলা চালালো পাকিস্তান, নিহত 70। ইমরান খানের মুক্তির দাবিতে ট্রাম্পের বিশেষ দূতের বাচ্চা, জামিন পেলেন বুশরা বিবি। ওমরা পালন আরো সহজ করার উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি বাতিলের দাবি। বিএনপি শীর্ষ 3 নেতা বরাবর স্মারকলিপি প্রদান। কাকরাইল মসজিদে সাতপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ। ইরানের কাছে 300 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করল সিরিয়ার নতুন সরকার। ইরানের কাছে 300 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে সিরিয়ার নতুন সরকার। গৃহযুদ্ধের সময় সিরিয়ার ক্ষতি সাধনের পরিপ্রেক্ষিতে দাবিটি করা হয়েছে। তেহরানের অপরাধী ও স্বেচ্ছাচারী মনোভাবের কারণে সিরিয়ার জনগণ রাষ্ট্রের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণে এই $300 বিলিয়ন দাবি করেছে তারা।